স্বাগত সম্পাদকীয়তে আমি ওমর ফারুক। ছাত্র জনতার আন্দোলনে নির্বিচার গুলি ও মানুষ হত্যার ঘটনায় শহীদ পরিবারগুলোর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক। র্যাবের মহাপরিচালক ৭ খুনসহ নানা ঘটনায় ক্ষমা চেয়েছেন। গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকার কথা স্বীকার করেছেন তিনি। ভবিষ্যতে এ ধরনের অপরাধে না জড়ানোরও প্রতিশ্রুতি দিয়েছেন র্যাব মহাপরিচালক। র্যাব মহাপরিচালক মনে করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে র্যাবের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলোর বিচার হলে বাহিনীটির দায় মুক্তি সম্ভব। এদিকে বিভিন্ন মহল থেকে র্যাব বিলুপ্তির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাসঙ্গিক অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় র্যাব পুলিশের ক্ষমা ও দায় মুক্তি। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাহমুদুর রহমান মান্না, আহ্বায়ক নাগরিক ঐক্য, এবং আছেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানোর নম্বরে, ছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন রাখতে পারছেন। আলোচনা শুরুর আগে আমরা দেখে নিচ্ছি প্রধান শিরোনামগুলো। রাজনৈতিক দল ছাড়া রাষ্ট্রের সংস্কার সম্ভব না হলে 53 বছরে হয়নি কেন, প্রশ্ন পরিবেশ উপদেষ্টা। দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না, সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের। জুলাই আগস্ট অভ্যুত্থানে খুনিদের বিচার না হলে ব্যর্থ হবে শহীদদের আকাঙ্ক্ষা, মন্তব্য সার্জিস আলমের। 24-এর চেতনা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দেশের সূর্য সন্তানদের স্মরণ করবে জাতি, প্রস্তুত মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা। এবং রাজধানীতে ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দর, দিশেহারা শ্রমজীবীরা দুদিন কাজ না পেলেই চলে যাচ্ছে দারিদ্র্যসীমার নিচে। সামাজিক কর্মসূচির 73% সুবিধাভোগী ভুয়া। মাহমুদুর রহমান মান্না ভাই এবং নূর খান লিটন ভাই, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমেই নূর খান লিটন ভাই, আপনাকে দিয়েই শুরু করতে চাই। ক্ষমা চাওয়া হয়েছে এবং বিচার হলে দায় মুক্তির কথাও বলা হয়েছে, আবার বিলুপ্তির প্রস্তাবও দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে আপনি কি মনে করেন যে এই ধরনের ঘটনা যেন সামনে আর না ঘটে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তরফ থেকে, সেই জায়গাটাতে কি নজর দেওয়া হচ্ছে কিনা? প্রথমত দেখেন, দুটি বিষয় নিয়ে আপনি আলোচনা করতে বললেন। একটা হচ্ছে র্যাব যে ক্ষমা চেয়েছে, আর একটা হচ্ছে তার দায় মুক্তির বিষয় এবং ভবিষ্যতে এটা কি দাঁড়াবে। প্রথম হচ্ছে, এমন একটি সময়ে র্যাব মহাপরিচালক ক্ষমা চাইলেন এবং তিনি ক্ষমা চাওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কিছু কথা বলেছেন। একটা হচ্ছে 7 খুন, আরেকটা হচ্ছে এই ধরনের খুন গুমের সাথে জড়িত হওয়া, আরেকটা হচ্ছে যে বিচারের মধ্য দিয়ে তারা দায় মুক্তি চান। বিচারের মধ্য দিয়ে কোন সময় তারা এই কথাটা বলেছেন? যেই সময়ে সরকারের থেকে নিয়োগকৃত কমিশন এই বিষয়ে কাজ করছে, এবং যে কথাগুলি তিনি বলেছেন তখন বলেছেন যখন কিনা কমিশন এই বিষয়গুলি উদ্ঘাটিত করেছে, অর্থাৎ গোপন বন্দিশালা, তারপর নিপীড়নের যে ঘটনাগুলো এবং কারা এর সাথে যুক্ত, মোটামুটি একটা প্রাক ধারণা তারা করতে পারছেন, সন্দেহ করতে পারছেন, এবং তারা সম্ভবত প্রায় সিদ্ধান্তের কাছাকাছি চলে গেছে। সেই সময়ে আসলে এই বাহিনীর ক্ষমা চাওয়া ছাড়া কোনো পথ সামনে খোলা নেই। তবে এটি ধরে নিতে হবে যে একটা শুভ বুদ্ধি, কারণ এটিও তো ছিল না বাংলাদেশে ক্ষমা চাওয়ার যার হাতে কিছু ক্ষমতা থাকে তিনি ক্ষমা চান, এটির কিন্তু উদাহরণ বিরল। তো ক্ষমা চেয়েছেন এবং তিনি একটি কথা কিন্তু গুরুত্ব সহকারে বলেছেন যে দায়মুক্তি তারা চান, তবে বিচারের মধ্য দিয়ে। বিচার না করে কিন্তু দায়মুক্তি চাননি, এটা কিন্তু ভালো লক্ষণ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, বিচার করতে হলে তথ্যগুলো দরকার, এবং সেই তথ্য যে কোনো সংস্থা পাওয়ার আগে তারা নিজেরা পাবেন। র্যাব কি করেছে, র্যাবের কোন কোন ব্যক্তি কোন কোন সময়ে কোন কোন জায়গায় ডিউটিতে ছিলেন, কী ধরনের অস্ত্র ব্যবহার করেছেন, কী ধরনের যানবাহন তারা ব্যবহার করেছেন, কোন সময়কালে, সেই সময়কালে কোন জায়গায় কোন ইনসিডেন্ট হয়েছে, এগুলো কিন্তু র্যাবের সবাই জানে। র্যাব ইন্টেলিজেন্স এগুলি নথিভুক্ত করে। র্যাব ইন্টেলিজেন্স অনেক ঘটনার সাথে যুক্ত সরাসরি, বা যিনি র্যাবের আপনার ওই অপারেশন এডিজির অপারেশন যিনি থাকেন, এদের নলেজের বাইরে
কোনো কিছু ঘটে নাই। এবং এরা কিন্তু আবার আপনার এই কী বলে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা যিনি, তার সাথে তার পরামর্শ নেন, তার নির্দেশনা গ্রহণ করেন। কোনো কোনো ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনাও তারা পেয়েছেন, এরকমটি কিন্তু জনগণের ভিতরে প্রচার আছে, বা আমি ব্যক্তিগতভাবে একজন মানবাধিকার কর্মী হিসেবে মনে করি। কমিশন হিসেবে আপনারা পেয়েছেন কিনা? কমিশনের কথাটা আমি এই মুহূর্তে আসলে বলতে চাচ্ছেন চাচ্ছি না। না, কারণ আমি যেহেতু কমিশনের মেম্বার, আমি এই কমিশন নিয়ে এই মুহূর্তে কথা বলবো না। কমিশন যথাসময় তাদের রিপোর্ট পেশ করবে এবং সরকার যদি চায় রিপোর্ট প্রকাশ করতে পারেন। জি। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে যেহেতু গত 15-16 বছর এই কাজগুলি করেছি, বা তার চেয়ে বেশি সময় ধরে, সেই জায়গা থেকে আমি বলতে পারি। প্রথম হচ্ছে, আগেই আমরা কিন্তু বারবার বলেছি যে এই ঘটনাগুলি ঘটছে এবং এইভাবে ঘটনা ঘটছে, এবং বিরোধী মত দল এইভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, গুমের শিকার হচ্ছেন। এই কথাগুলি কিন্তু আমরা গত 14-15 বছর ধরেই বলতেছি, সেই 13-14 সাল থেকে বা 12 সাল থেকে বলে আসতেছি। এবং তখন থেকে আমরা কিছু মানুষ, র্যাবের কিছু সদস্যদের নামও বলার চেষ্টা করেছি। 7 খুনের ব্যাপারে কিন্তু আমরা তার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা আমরা বলেছি। আমরা নিজেরা দেখেছি যে তারেক সাঈদ 164-এ কিন্তু সুনির্দিষ্ট করে কিছু কথা বলেছেন। ওই অংশটা কিন্তু বাদ দিয়ে পুরো ইনভেস্টিগেশনটা হয়েছে। অর্থাৎ তারেক সাঈদ বলেছিলেন উনি একটা আইন শৃঙ্খলার মিটিংয়ে এসেছিলেন ঢাকায়, সেই মিটিংয়ে তাকে একটা চিরকুট ধরাইয়ে দেওয়া হয় এবং সেখানে কয়েকজনের নাম থাকে, এবং সেই প্রেক্ষিতে সেই নির্দেশনা অনুযায়ী তিনি এই কাজটি করেছেন। কিন্তু আমরা দেখেছি পরবর্তীতে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু সেই জিজ্ঞাসাবাদ ছিল আসলে নাম কোয়াস্তে লোক দেখানো। আপনার মনে থাকার কথা যে প্রথমে কিন্তু এই ঘটনা উদ্ঘাটনের জন্য কোনো তৎপরতা ছিল না। যখন কিন্তু হাইকোর্টের থেকে নির্দেশনা আসে, তারপর কিন্তু এটা ইনভেস্টিগেশন করে, এবং সেই ইনভেস্টিগেশনের পর কিন্তু এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তার আগ পর্যন্ত কিন্তু সরকার কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। এই পদক্ষেপের আগে কি হয়েছিল? অবরোধ হয়েছে, জনগণ বিক্ষোভ প্রদর্শন করছে, রাজনৈতিক দলগুলোর থেকে দাবি উঠেছে। তারপর তৎকালীন সরকার, তারপর হাইকোর্টে যাওয়া হয়েছে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে এটার ইনভেস্টিগেশন হয়েছে। এবং আপনার খেয়াল থাকার কথা যে তৎকালীন এডিজি ওর ডিরেক্টর ইন্টেলিজেন্স জিয়াউল আহসান, সে কিন্তু প্রথম আলো পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছিল। আপনাদের খেয়াল থাকার কথা, আপনাদের মতো মিডিয়াতে সে নানান ধরনের অপপ্রচার করেছিল। কিন্তু দিন শেষে কি হলো? দিন শেষে তারেক সাঈদ পর্যন্ত যে ইনভেস্টিগেশনে একটা চার্জশিট হলো, তাকে কিন্তু এক ধরনের দায় মুক্তি দিতে বাধ্য হলো, বা পরিবেশ হলো না তাকে যুক্ত করার। আমরা কিন্তু তখন থেকে বলেছিলাম এই ঘটনা শুধুমাত্র একজন কমান্ডিং অফিসার বা তার অধ্যস্তন সৈনিক থেকে বিভিন্ন পর্যায়ের লোক জড়িত না, এর উপরে নির্দেশদাতা রয়েছে, এর উপরে থেকে নির্দেশ এসছে। তখন কিন্তু বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি। এখন আমার বিশ্বাস যে বর্তমান পরিস্থিতিতে, বিশেষ করে 5ই আগস্টের পর যে মুক্ত পরিবেশ আমরা পাচ্ছি, সরকার যেহেতু একটা কমিশন গঠন করেছে, সব কিছুর মধ্য দিয়ে আমি আশাবাদী যে শীঘ্রই এই সব জিনিস আমরা সামনে আনতে পারবো, আমাদের সামনে আসবে। কোনো ঘটনাই আসলে লুকায়িত থাকবে না, এইটুক শুধু নিশ্চয়তা দিতে পারি। এবং অভিযুক্তরা যত শক্তিশালী হোক এবং তিনি রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন আর সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অংশে থাকেন বা অবসরে যেয়ে থাকেন, কেউ কিন্তু এইটার বাইরে থাকবেন না। জি ভাই, আপনাকে ধন্যবাদ। আমি মান্না ভাই আপনার কাছে আসি। সেটি হচ্ছে র্যাবের মহাপরিচালক এও বলেছেন যে ভবিষ্যতে এই বাহিনী এমন কোনো কার্যক্রমে কারো নির্দেশে জড়িত হবে না। মানে প্রতিষ্ঠানগুলো কি এতটা শক্তিশালী করা হচ্ছে, বা সেই শক্তি কি আছে যে উপরে নির্দেশ দিবে কিন্তু তারা মানবেন না, মানে সেই জায়গাটাতে যাওয়া হচ্ছে কিনা? আর সার্বিকভাবে আপনি আপনার বিশ্লেষণটা জানতে চাই। প্রথমে কথা বলি, ধরেন নূর খান যে বললেন এতক্ষণ, এগুলো মেনে নিতে হবে আমাকে, বাধ্যবাধকতার কথা বলছি। তার মানে উনি যেহেতু কমিশনের মেম্বার আছেন, উনি জানেন যে কী কী ডেভেলপমেন্ট হচ্ছে, উনি সেভাবে বলতে পারেন। আমি কিন্তু জানি না। জি, আমি নূর খানকে জিজ্ঞেসও করিনি বা করবো না, বা তার মতো আরও যারা সদস্য আছেন আমি চিনি, তাদেরকে জিজ্ঞেস করবো না ওখানে কী হচ্ছে ভেতরে। কিন্তু আমি কি এটা জিজ্ঞেস করতে পারি না, কিংবা আমি জানতে পারি না। উনি যে কথাবার্তাগুলো বললেন তার মধ্যে দুটো পয়েন্ট আমি তার কথা থেকে আমি বলছি। উনি বলছেন যে এটা এমন একটা সময় চাওয়া হলো, প্রথম বলেছেন এটার জন্য ধন্যবাদ দেওয়া উচিত,
এরকম তো কোনো কালচার আমাদের ছিল না, সেটা করা হয়েছে। এটা আমিও ধন্যবাদ দিই তাকে এবং বাহিনীকে যে তারা এটা স্বীকার করেছেন সেই জন্যে তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু তার সাথে সাথে উনি যখন বললেন যে এটা কোন সময় করলেন, এই সময় কেন, আমি এখন নূর খানকে তো জিজ্ঞেস করতে পারবো না, কিন্তু জিজ্ঞেস করবো কাকে তাও আমি জানি না। উনি র্যাবের মহাপরিচালক কি জানেন যে তাদের সম্পর্কে কি রিপোর্ট দেওয়া হচ্ছে? কেন এরকম একটা প্রশ্ন করলাম। লাস্ট যে কথা আপনি বললেন না, পড়লেন, যেটা ওটাকে পড়ে শোনেননি, আমাকে পড়ে শোনালেন যে উনি বলছেন যে তারা অঙ্গীকার করছে যে ভবিষ্যতে যেরকম জায়গা থেকে নির্দেশ হোক না কেন তারা এরকম কাজ আর করবে না। তার মানে উনি কি চাচ্ছেন কি? আমি যদি বলি যে উনি চাচ্ছেন বা চাওয়ার কথাও তার, যাতে তাদেরকে ডিসব্যান্ড না করা হয়। দেখেন, আমরা রক্ষী বাহিনীকে ডিসব্যান্ড করেছিলাম না, আমরা র্যাবকে ডিসব্যান্ড করতে পারবোই না, এরকম কথা কর্তৃপক্ষ মহল থেকে আগে বলা হলো কেন? এলিট ফোর্স তো থাকতে হবে একটা, আবার বিকল্প করবো। এটাও বলেছেন যে নিষিদ্ধের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিবে সেটা ওনারা মেনে নেবেন। না, সে তো তাকে মানতেই হবে, সেটা না মেনে তো উপায় নেই, না মেনে তো উপায় নেই। কিন্তু উনি যেটা বললেন আমার কাছে মনে হচ্ছে যে উনি ইন অ্যাডভান্স একটা অ্যাপিল করলেন, যাই করা হোক না করো আমরা ওদের কথা মানব না। হু ইজ হি টু সে দ্যাট? এই বাহিনী এলিট ফোর্স হোক যাই হোক, গভর্নমেন্টের নির্দেশের বাইরে কাজ করতে পারবে, ইন্ডিপেন্ডেন্ট পজিশন দিতে পারবে, এরকম কি হয় নাকি? আমাদের দেশে তো হয়ই নেই। কোনো দেশেও কি এরকম হতে পারে? এত বড় একটা ফোর্স যদি গভর্নমেন্টের একটা অর্ডার, রাইট রং যেটাই হোক, ভায়োলেট করে, তার মানে এক ধরনের ট্রিজন বলেন, এক ধরনের বিদ্রোহ বলেন, যেরকম উনি এত দূর বললেন কেন? ওই রকম একটা পরিস্থিতি হলে উনি হয়তো আসলে অন্যায় আদেশের দিকে বলেছেন। মানে যদি অন্যায় আদেশ দেয়, না অন্যায় তো বলেননি, উনি বলেননি, মানে উনি প্লেন রেখেছেন আর কি। হ্যাঁ, উনি অন্যায় না বলে অন্যায় ধরবো কেন? ধরেন পাকিস্তান আমলে আগামীকালকে 14 তারিখ শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাচ্ছি, অন্য কথাগুলো পরে বলি। আমরা তো বিদ্রোহ করেছিলাম, আমাদের ইপিআর বিদ্রোহ করেছিল, মানে পুলিশরা বিদ্রোহ করেছিল, সেই বিদ্রোহ ন্যায়সঙ্গত ছিল। উনি বলেছেন এমন কোনো কার্যক্রম, মানে হচ্ছে গুম খুন এগুলির প্রতি হয়তো উনি নির্দেশ করেছেন। উনি বলছেন এমন কোনো কার্যক্রমে কারো নির্দেশে জড়িত হবে না। মানে যেমন ধরেন র্যাবকে বলা হয়েছিল তোমরা উপর থেকে ফায়ার করো, হেলিকপ্টার থেকে ফায়ার করো, করেছে তারা। এরকম আবার যদি কোনো কারণে হয়, আজ হোক 20 বছর পরে হোক, 30 বছর পরে হোক, এটা তো নিশ্চয়ই 5 বছর 10 বছর ধরে বলতে পারেন না তারা। তো আমি বলছি যে মূল কথাটা হচ্ছে নির্দেশ দিলেও আমরা মানব না, এটা উনি এখন সার্ভিসে থেকে কি বলতে পারেন? আমাদের কান্ট্রি ল কী বলে, অথবা তার সংগঠনের আইন কী বলে, দেশের সরকারের বিধানে কী বলে, এই বলার মধ্যে আমার মনে হচ্ছে যে উনি একটা প্রণোদনা কি পেয়েছেন যে উনি এরকম মাফ করলে এটাকে রেখে দেওয়া হবে। দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। বাকি তার কথা নিয়ে আমি এত বিতর্ক করতে যাচ্ছি না, করতে চাইও না। এটা এই জন্যে বললাম যে এই বিষয়গুলোতে আমি একদম প্রথম কথায় আসি, আমি কিন্তু ঠিক জানি না যে কি হচ্ছে, ভেতরের স্টোরি কী কী। তারা যে এখন বললেন, এই মানবিক দিক যদি বলেন, আমি এটাকে মানে অভিনন্দন জানাতে চাই। এই মানবিকতার কোনো কিছু আমি এতদিন তো দেখলাম না। মিনিমাম নট আইট অফ সিম্প্যাথি ফর দ্য অন্য যাদের ব্যাপারে হয়েছে, পুলিশ বলেন, অন্য কোনো বাহিনী বলেন, যারাই বলেন, কত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে দেশে, কত নিদারুণ নিষ্ঠুর করুণ ঘটনা। আপনি কোনো জায়গাতে কোনো একটা সোশ্যাল ইম্প্যাক্ট দেখেছেন মানুষের মধ্যে? আমরা মিটিং করছি, বলছি মানুষ মিছিল করছে, সেটা একটা, বাট একজন ইন্ডিভিজুয়াল মনের দুঃখে এরকম ঘটনা বিশ্বব্যাপী হয়েছে যে সুইসাইড করেছে যারা কর্তৃত্বে ছিল, যারা অর্ডার মানতে বাধ্য হয়েছে। আমাদের ওই রকম হয়নি, আমি কাউকে সুইসাইড করতে বলছি না, কিন্তু আমি বলছি সেই রিফ্লেকশনটাই দেখিনি। কিন্তু এখন একটা কমিশন যখন করা হয়েছে, কমিশন তার রিপোর্ট দেবে, সেই রিপোর্টের উপরে ভিত্তি করে উনি মাপ চাইবেন, হাত জোর করে বা যেটাই করেন। কিন্তু মাঝখানে যখন ইট ইজ, মানে আমি তো এরকম মনে করি যে এই রিপোর্টটা কিছুদিনের মধ্যে আসবে, সবাই দেখতে পারবে, তার আগে আগে ইজ হি মেকিং গ্রাউন্ড, ওইটা যদি হয়, সরি মানে আমি ওনার প্রতি সিম্প্যাথি রেখেই বলছি, এই কালচারটাই খারাপ। তাকে কি কেউ শিখিয়ে দিয়েছে? তাহলে এরকম বলতে সাহস পেলে কেমনে? যে অর্ডারই হোক আমি সেটা মানব না। যে অর্ডার মতো আমি বলছি যে তার তো কাজই হলো অর্ডার মানা। বাহিনীগুলো কী করে, ইভেন এলিট ফোর্স বলে আর্মি, তার অর্ডারের বাইরে তো যাওয়ার শক্তি নাই। তাকে বলতে হবে অন্য কিছু, যেটা দিয়ে তার আপনার একটা সংস্কার হয়, যেটা দিয়ে সে একটা জনবান্ধব বাহিনীতে পরিণত হতে পারে। মানে সরকারের প্রতি, দেশের প্রতি লায়াবল থাকবার পরেও সবার উপরে দেশ এবং জনগণের প্রতি তার যে অঙ্গীকার, সেরকম কিছু একটা বলতে নিশ্চয়ই এরকম জায়গায় যারা গেছেন
তাদের তো ততখানি বুদ্ধিমান হওয়া উচিত। এবং বিশেষ করে বর্তমান সরকারের আমলে যেখানে পছন্দটা দলীয় ভিত্তিতে হচ্ছে না, পছন্দটার ব্যক্তিগত পারিবারিক বিবেচনার উপরে হচ্ছে না, সেই জায়গাতে আমি ওই মেধা তাদের কাছে চাইব, সেই ধরনের ফরসাইটেডনেস তাদের কাছে চাইব যে তারা পুরো বিষয়টাকে গুণগতভাবে পরিবর্তন করবার মতো করে কথা বলবেন। আমি এই কথাটা সেরকম করে মনে করতে পারছি না, অনেস্টলি বললাম। জি মান্না ভাই, আপনাকে ধন্যবাদ। মানে এমন খবরও বেরিয়েছে যে নাম পরিবর্তন করে, লোগো পরিবর্তন করে, পোশাক পরিবর্তন করে মানে রেখে দেওয়া যায় কিনা, মানে সেইটাতে আসলে আপনি কি মনে করেন লিটন ভাই? দেখেন, প্রথম হচ্ছে আসলে মান্না ভাইয়ের সাথে একটু যুক্ত করতে চাই আমি কিছু কিছু বিষয়। সেটা হচ্ছে আমরা যা দেখেছি আর আমরা যা জেনেছি তার ভিতর বিস্তর ফাঁক। আমরা এতকাল 15 বছর জেনেছি একরকম নিষ্ঠুরতা বলতে, আমাদের একটা ধারণা ছিল যা, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি নিষ্ঠুরতা আমরা দেখে এসেছি। আপনি চিন্তা করেন তো, 3.5 ফিট বাই 4.5 ফিট একটা ঘর, 3.5 ফিট বাই 4.5 ফিট বা 3.5 ফিট বাই 4.5 ফিট, এবং তার এক পাশে ড্রেনেজ সিস্টেম আছে সরু, যেখানে সারা যায়, এবং সেখানে আলো বাতাস বলে কিছু নাই। মানে বাতাস আছে, আলো নেই, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, যেখানে আমরা ঢুকতে 3-4টা লাইট প্রয়োজন হয়েছে। যেখানে আমি 30-36 ঘন্টা এরকম ঘরে ছিলাম, যেখানে এই অবস্থাটা ছিল, এবং যেখানে দিন এবং রাতের কোনো পার্থক্য ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, একজন বন্দী তাহলে কীভাবে বুঝলো 2 বছর, 1 বছর, 3 বছর? আমরা ওখানে যে প্রমাণটা পেলাম, যে প্রমাণগুলো পেলাম, তার ভিতর দেখলাম আমাদের সাথে যখন ভিকটিমরা এসে জীবিত যারা ফিরেছেন তারা যে বর্ণনা দিয়েছেন, সেখানে তারা বলেছেন যে আমরা দিন গুনতাম হচ্ছে সকালবেলার নাস্তা দেখে, অর্থাৎ রুটি বা খিচুড়ি হলে বুঝতাম যে এখন আমাদের একটা দিন অতিক্রম হলো। তখন তারা ওয়ালে একটা দাগ দিত, সেটা কেউ আঙ্গুল দিয়ে, কেউ হয়তো মানে ওখানে যা সম্ভব থালাবাটি দিয়ে যেমন হোক একটা দাগ দিয়ে রাখতো। এইভাবে কেউ আমরা পেয়েছি একটা জায়গায় 180 দিন, আর 182 দিন, একটা জায়গায় 300 কত দিন। আমরা ওখানে মসজিদের মিনার এঁকেছে সেটা দেখেছি, কিছু দোয়া দরুদ লেখা সেটা দেখেছি, কেউ লিখেছে আই লাভ মাই কান্ট্রি, কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি, নানান জিনিস যতটুকু আমরা পরে উদ্ঘাটন করতে পেরেছি ওই অবস্থায়। এবং সেখানে একটা মানুষের পক্ষে আসলে অভ্যস্ত হয়ে গুহা মানবে রূপান্তরিত হতে পারে, এবং আমরা সেটা দেখেছি বিভিন্ন সমাজে আমাদের সামনে উপস্থাপন করে অনেক মানুষকে, চুল দাড়ি বড় বড়, এটা কিন্তু ওই ভিতরে থাকা অবস্থায় যে তার পরিবর্তনটা হয়েছে ওই অবস্থায়, এটা কিন্তু তার প্রকৃত চেহারা না। এবং সেখানে আমরা ইলেকট্রিক চেয়ার পেয়েছি, ঘুরানোও যায়, ইলেকট্রিক শকও দেওয়া যায়, উপরে উঠানো যায়, নামানো যায়, টর্চার করার জন্য একটা মানুষকে মানে ছাদের সাথে কিভাবে বেঁধে উঠায় ফেলতে হয় সেই মেশিন, সব কিছুই আমরা পেয়েছি। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কিন্তু এই বাহিনী বা প্রতিষ্ঠানগুলো কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখায়নি যে এই জায়গাটা এই জায়গাটা, বরং তারা যেটা দেখিয়েছে সেটি ছিল নর্মাল। আমরা যেটা পেয়েছি রেশন ঘর লেখা উপরে, ওটার ভিতরে যে আমরা পেয়েছি এই ধরনের সেল, আরগুলি বর্ণনা নাই করলাম। ফলে তারা এখন এই জিনিস ঢাকার জন্য শুধু ক্ষমা চাইবেন এটা না, সব কিছুই তারা করতে বাধ্য। এখন আমি বলবো বাধ্য, কারণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে তাদের আর বিকল্প করার সুযোগ নেই, অর্থাৎ যা ইচ্ছা তাই করতে পারবে না। হয়তো এই কথা শুনে অনেকে মনে মনে হাসতে পারে যে বালক কি বলে, একটা বাচ্চা ছেলের মতো কথা। আসলে তাদের চিন্তাটা পরিবর্তন করতে হবে। চাইলেই যেখান থেকে সেখান থেকে এখন আর মানুষ উঠিয়ে নেওয়া সম্ভব না। হয়তো একটা সময় আসতে পারে, আমি জানি না, তবে এই মুহূর্তে এটি সম্ভব না। আমি দেখেছি যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন বলে আমরা সন্দেহ করেছি বিগত দিনে, তারা কী ধরনের নতজানু অবস্থান নিয়েছেন। কারণ পাপীকে কিন্তু, মানে যে পাপ করে তাকে কিন্তু ছাড়ে না, দিন শেষে কিন্তু তার একটা জবাবদিহিতার আলোকে আসতে হয় বা বিচারের মুখোমুখি হতে হয়। এইটা দিয়ে বাহিনীকে সেভ করার কোনো জায়গা নেই। মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে কিন্তু একটা দাবি করেছিল যে র্যাবকে আমরা চাই না, ব্যান করো।
এই দাবিটা কিন্তু মোটামুটি যারা ভিকটিম পরিবার তাদের পক্ষ থেকেও এসছে, মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এসছে। এবং যে সমস্ত পুরা ঘটনা আমি আসলে বলতে পারছি না, যা ঘটিয়েছেন তারা, এটা কল্পনার বাইরে। আপনি ভাবেন তো, একটা জীবিত মানুষকে ইঞ্জেকশন পুশ করা হচ্ছে, নিস্তেজ করে ফেলা হচ্ছে, তারপর প্লাস্টিকের দিয়ে দম বন্ধ করে ফেলা হচ্ছে, তারপর পেট কাটা হচ্ছে, নাড়ি ভুড়ি বের করে তাকে একটা সিমেন্টের বস্তার সাথে বেঁধে সেই সুন্দরবন থেকে যে নৌকা উদ্ধার করেছিল ডাকাতদের কাছ থেকে, সেই নৌকা পোস্তগলায় আছে। সেই নৌকায় করে মাঝ নদী বা মুন্সিগঞ্জের দিকে নিয়ে 4-5টা লাশ একসাথে ডুবিয়ে দেওয়া হচ্ছে। এই লাশগুলিকে কখনো কখনো তাদের ইচ্ছামতো ফ্রিজিংয়ে রেখে আপনার গাজীপুর টাঙ্গাইল রুটে ট্রেন লাইনের উপর রেখে দিচ্ছে, ট্রেন এটার উপর দিয়ে চলে যাচ্ছে। ওই সময় আপনি পত্রপত্রিকা ঘাটেন, দেখবেন একসাথে 3-4টা ডেড বডি পাওয়া গেছে। আসেন, আপনি জামাতের এক নেতাকে কালীগঞ্জ, ঝিনাইদহ কালীগঞ্জে 7-8 দিন আগে তাকে গায়েব করা হয়েছে, মানে অপহরণ করা হয়েছে। 7-8 দিন পরে তার মোটরসাইকেল এক জায়গায় রেখে ট্রাকের সামনে ফেলে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। রাজশাহীতে একই ধরনের, রাজশাহী বা নাটোর অঞ্চলে একই ধরনের ঘটনা, তখনই পত্রপত্রিকা এসছে। আসলে এই ঘটনাগুলো সামনে, সবার সামনেই আছে, আমরা খুব অল্পতে সব ভুলে যাই। এই যে ঘটনা, তারপর আপনার ব্রিজগুলি, এই যে ঢাকার আশেপাশে যে ব্রিজ, এই ব্রিজগুলি দুই পাশে ব্লক করে দেওয়া হতো, র্যাবের গাড়ি যেত, বন্দিকে নামানো হতো, ওখানে ফায়ার করে পানিতে ফেলে দেওয়া হতো। এগুলিও কিন্তু আমি গল্প বলছি না বা পত্রিকার কোনো নিউজ বলছি না, জেনে শুনে বুঝে দায়িত্ব নিয়ে বললাম। সুতরাং এই কাজগুলো যারা করেছে, আমরা বের করা তো খুব বেশি কঠিন না, আগেও বলেছি, এখনো বলছি। তখনও প্রেস ক্লাবের সামনে বলেছি যে এর ঊর্ধ্বতন যারা আছেন কেউ দায় এড়াইতে পারবেন না, কারণ এই হত্যার দায় আপনাদের নিতেই হবে। সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকেন, আর মানে বাহিনীগুলি বা সংস্থাগুলি চিফ হয়ে থাকেন, এবং আজকে সময় আসছে তাদেরকে এই জবাবদিহিতার জায়গায় আনা সম্ভব সম্ভব সম্ভব। এবং আমি আপনাকে শুধু একটা জিনিস বলে দিই, যে কমিশনটি গঠন হয়েছে সরকারের থেকে, যে কমিশন গঠন করা হয়েছে, কমিশন সর্বসম্মতিক্রমে কাজ করছেন, এবং এখন পর্যন্ত কাজ ওই পর্যায় পর্যন্ত কমিশন যেতে পেরেছে জনগণের যে আকাঙ্ক্ষা তার প্রায় কাছাকাছি। শুধু এটুকুই বলবো, কারণ যখন রিপোর্ট পাবলিশড হবে তখন আপনারা দেখতে পারবেন। মানে আপনাদের উপরে কোনো প্রেশার, কোনো চাপ, এত করা যাবে না, এরকম কোনো এগুলো নাই? এখন পর্যন্ত এই ধরনের কোনো অবস্থার মধ্যে আমরা পড়িনি, আর সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই। আমি বরং সহযোগিতা পাচ্ছি সরকারের। জি, লিটন ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আসলে আমরা যে বর্ণনা শুনলাম, এবং নুরুল খান লিটন ভাই বলছেন যে উনি আংশিক বলছেন, তাতেই কিন্তু আমরা রোমহর্ষক একটা বর্ণনা পেলাম। এবং এরপরে আমি আসলে অন্য কোনো প্রসঙ্গে যাওয়ার মতো আর মনমানসিকতা নেই। মানে এতেই আমি একটু মান্না ভাই আপনার কাছে জানতে চাই যে এই যে মানে রোমহর্ষক, আরেকটু যোগ করতে চাই প্লিজ, তা না হলে এটা আংশিক হয়ে যাবে। মান্না ভাইকে যখন উঠিয়ে নিয়ে যাওয়া হয়, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে চেষ্টা করেছি মানবাধিকার কর্মী হিসেবে খোঁজখবর রাখার। মান্না ভাই মুক্তি পাওয়ার পরে মান্না ভাইয়ের সাথে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। মান্না ভাই কিছু ঘটনা বলেছেন, এবং ওই ঘটনাগুলি যেই ব্যক্তি উপস্থিতে ঘটেছে তাকে আমি কিন্তু তখনই জিজ্ঞেস করেছি, এবং তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ, তারা এটা উঠিয়েছিলেন, এবং কোনো এক সময় চোখের দড়ি খুলে দিয়ে মান্না ভাইকে বলার চেষ্টা করেছে, মান্না ভাই আমি উনার মুখ দিয়ে যেটা শুনেছি, পরে মান্না ভাইয়ের সাথেও মিলিয়ে দেখেছি, এই যে অপরাধ, এই যে আস্পর্ধা, রাষ্ট্রীয় বাহিনী একজন রাজনীতিবিদকে এইভাবে উঠাতে পারেন, একজন পার্লামেন্ট মেম্বারকে গায়েব করে দিতে পারেন, একজন কাউন্সিলরকে হাওয়া করে দিতে পারেন, একজন এটা কিভাবে আপনি কল্পনা করবেন? একজন সাধারণ মানুষকে বিনা অপরাধে উঠায় নিয়ে যেতে পারবেন, বা তিনি বিরোধী মত বা দলের সদস্য হওয়ার কারণে? এটি কি সম্ভব? এটি হয়েছে। এই যে 1600 মানুষ বিভিন্ন সময়ে আটক ছিলেন, গায়েব হয়ে গিয়েছেন, ক্রসফায়ারে প্রায় 3-4 হাজার মানুষ মারা গেছেন, এর প্রত্যেকটার দায় কিন্তু তৎকালীন যারা ছিলেন তাদের নিতে হবে। যত বড় কথাই তারা এখন ফেসবুকে বলে বেড়ান না কেন, যত আশা ভরসা সামনে দেখেন না কেন, সেই দিনের আশা শেষ। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি এই মানবতা বিরোধী অপরাধ, এবং এই অপরাধ শুধু বাংলাদেশিদের জন্য অপরাধ না, আন্তর্জাতিকভাবে। এইটা কিন্তু তাদের মনে রাখতে হবে।
দিন শেষে কিন্তু তাকে হিসাব দিতে হবে আন্তর্জাতিকভাবেই। এবং এখানে ওই অমুককে ম্যানেজ করলাম, অমুক আমরা বৃহৎ শক্তির অধিকারী, আমরা একটা গোষ্ঠী, এইটা বলে পার পাওয়ার সুযোগ নেই। তিনি যেই লেভেলের হয়ে থাকেন না কেন, যত ক্ষমতাধর দেখছি তো, বহু সবচেয়ে বড় ক্ষমতাধর যাদেরকে মনে করতাম এই গুম খুনের সাথে, তাদের তো দেখছি নেতিয়ে পড়ছে কি করে। আপনারা মনে করেন না যে খুব সাধারণ ওই ডিজি মাপ চেয়েছে, মাপ কিন্তু তার পুরা বাহিনী মিলে সিদ্ধান্ত নিয়ে তাকে চাইতে হয়েছে। কারণ ওখানে তো ডিজির চেয়ে শক্তি মহাদর কিন্তু অন্যরা, সুতরাং তাদের সম্মতি ব্যতিরেকে কিন্তু এই ক্ষমার বিষয়টি আসেনি। আমি এটাকে আবারও বলি শুভ উদ্যোগ মনে করি, এবং আন্তরিকভাবে তাদের উচিত কমিশনকে সহযোগিতা করা, যত ধরনের ইনফরমেশন, কারণ সব ইনফরমেশন তো তাদের কাছে, সমস্ত ডকুমেন্টস তাদের কাছে, তারা এটা যাতে ধ্বংস না করে। ওই যে তারা একটা জিনিস বলছে, আমরা আয়নাঘর রক্ষা করছি বিকজ কমিশন আমাদেরকে বলেছে। আজকেই প্রকাশ্যে বলছি, তারা যেন তাদের সমস্ত ডকুমেন্টসগুলো যাতে কমিশনকে দেয়, কারণ তারাই পারে চিহ্নিত করতে সবচেয়ে আগে। মান্না ভাই, আপনি কি যোগ করবেন? যোগ করার মতো অনেক কিছু আছে আবার, যদিও ধরেন লিটন যেরকম কমিশনের মধ্যে থেকে, মানে আমি জানি না কতখানি কী করছে, কিন্তু খুঁজে খুঁজে কোথায় কোথায় আয়নাঘর আছে সেখানে যাচ্ছে, দেখছে, ভেতরটা দেখার চেষ্টা করছে, যেটা এক্সপোজড হয় সেটাও বার করবার চেষ্টা করছে। আবার ওই যে যেরকম বললো না বাইরে একটা সাইনবোর্ড দিয়ে ভেতরে, ওরকম তার আমি দেখার সুযোগ নেই। কিন্তু আমি ওই যে আমাকে যখন ধরা হয়েছে তারপরে আমি তো মোট 22 মাস জেলে ছিলাম। মানে বিভৎসতা আমি তখনই দেখেছি, এবং তখনই আমি ভেতরে ভেতরে অনেক কেঁদেছি যে আমি তো আওয়ামী লীগ করতাম, সেটা ছেড়ে তারপরে আসছি, সেগুলো অন্যান্য কিছু দেখে। তো এই বর্বরতা যদি আমি দেখতাম আগে, আমি তো ওই দলে কোনোদিন যোগই দিতাম না। এখন আমার মাঝে মাঝে মনে হয় এত বড় একটা বড় বড় পার্টিতে আমি চিনলামই না, যোগ দিলাম। মানে একটা উদাহরণ বলি, ধরেন একজনকে ধরা হয়েছে, সেই যুবক এখন যুব দল করে বা কোনো থানা, সে এখন দায়িত্বে আছে। আমি জেলখানার মধ্যে বাইরে একটু পায়চারি করছি, সে এসে সালাদ দিল, তারপরে কথাবার্তা বললো, তাকে অ্যারেস্ট করেছে। করবার পরে নিয়ে তাকে কয়েকদিন ধরে টর্চার করছে। একটাই যে বিহঙ্গের উপরে যে হামলাটা করা হয়েছিল, এইটা তুমি করেছো, স্বীকার করো, তবে আমি জানি তুমি করেছো, এবং এইটাকে তারেক রহমান এবং খালেদা যে নির্দেশ দিয়েছেন তোমাকে করতে, তো এটা বলবে না বলে যে টর্চার, সেগুলো কি ধরেন মানে এরকম আঙ্গুল টেবিলের উপর রেখে দিয়ে একটা প্লাস দিয়ে নখটা একটা ছিঁড়ে ফেললো, পায়ের বুড়ো আঙ্গুল ওই অত বড় মোটা আঙ্গুল একটাতে ছিঁড়ে ফেললো, মানুষের জান বাঁচে কি। তারপরে বিভৎসতা, মানে ও যখন এগুলো বললো আমি শুধু তাকিয়ে তাকিয়ে শুনলাম। আমি একদিন দেখেছিলাম, আমি যখন মেডিকেলে গেছি তখন একটা ছেলে আসলো কালো করে, তো ওকে দেখে ডাক্তার বিরক্ত হচ্ছে, বাঁচবে এই বারবার আসিস কেন, কথা বারবার আসবো, আমার ব্যথা করতে আমি কী করবো। তো কী হয়েছে, উরু তুলে দেখালো, ওইখানে তার অনেকখানি অংশ, সে কালো ছেলে, তার মধ্যে জায়গাটা কালো হয়ে আছে। সেই কী হয়েছে, কী হয়ে বসে, আর গুলি করছিল আমি উরুতে, এইখানেই তো করছিল। তারপরে ওখানে আবার স্প্রে মেরে দিয়েছে, আমি এটা বুঝি নাই। ডাক্তারকে যে স্প্রে মেরে দিয়েছে মানে কি, কয় যে গুলি করবার আগে একটা স্প্রে করে গুলি করলে হয় কি ওই জায়গাটা পচে খসে যায়, কাটা ছাড়া কোনো বিকল্প থাকে না। তো সাম হয় দ্যাট বয় ওয়াজ সেভ। আর আমি এর আগে যার কথা বলছি, যুবলীগের যুবদলের যিনি নেতা ছিলেন, তাকেও ওরকম করে গুলি করেছে। গুলি করবার পর থেকে হসপিটাল নিয়ে গেছে, এসপি ফোন করেছে যে ওর পাটা কেটে ফেলতে ডাক্তারকে। ডাক্তাররা ভয় পেয়ে গেছে, কী করবে। তো ওইখানে ওই ডিউটি করছেন যে ডাক্তার, পুলিশ যে, তার মধ্যে একজনই ছেলেটাকে চিনেছে তার বাড়িতে, সে গিয়ে ডাক্তারের পাটা জুড়ে কান্নাকাটি, তার পাটা কাটবেন না স্যার, ওই ছেলেও ধরেছে। তখন ডাক্তার বলেছে আমি তোমার এটা নাও কাটতে পারি, কিন্তু তুমি কারোর সাথে আর কখনো দেখা করতে পারবে না। যাই হোক, ওরকম ছিল। তারপরে ওরা জেনেছে ইন্টেলিজেন্স, তারপরে ওকে একদিন নিয়ে গেছে সন্ধ্যার সময় বের করে। কি করে, ধরেন আমাকে যেটা করেছিল, আমাকে তো অদ্দূর নেয়নি, সারা রাত ধরে ঘুরিয়েছে আর গল্প করছে, এইটা ওইটা, ওরা খুব খোশ গল্প, একটু ড্রিঙ্ক করছে, গল্প করছে, মানে আজকে শেষ করে দেবো, এ কয়দিন থাকবে, যেহেতু দেখো, কিন্তু চোখ বান্ধা। তারপরে তখন বোধহয় ভোর হয়েছে, সেই সময়কে গাড়ি থেকে নামিয়েছে, একটা বাইক করে নিয়ে গেছে, নাম্বার পরে হাঁটছে, সে বুঝছে যে ইয়ের পরে হাঁটছে। তারপরে গেছে আপনার একটা ঘরের তালা খুলেছে, ভেতরে ঢুকেছে, লাইট জ্বলছে, চোখ খুলে দিয়েছে, ও তাকিয়ে দেখলো যে বাইরে ভোরের আলো ফুটছে।
বলল, এই যে দেখছিস, তোকে এখানে আনছি কারণ এখনই তোর শেষ রাত, ভোর হয়ে যাচ্ছে, নামাজ টামাজ পর যদি থাকে আল্লাহর কাছে কিছু বলা থাকলে বল, তুই যেহেতু আমাদের স্বীকৃতি দিলি না, তোকে আমরা এরপরে ক্রসে দেব। তো সে বলে, ভাই শুধু ভাববো বলে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে উজু করলাম, তারপরে নামাজে দাঁড়ালাম, হাত তুললাম আল্লাহর কাছে, চোখ থেকে খালি পানি। আমি আমার ম্যাডামকে কীরকম করি এরকম একটা অন্যায় মামলার মধ্যে, উনি তো আমাকে বলেনি না কিছু, উনি আমাকে কতখানি চেনেন আমি তাও জানি না, আমি এরকম কেমনে বলি, ওই কিন্তু আমাকে এখন তো মেরে ফেলবে। তারপরে আসছে এসে বলে, চল ওঠ। তো বলেছে, ভাই ঠিক আছে উঠতেছি, তো আমার একটু কথা শোনেন। বল, কি কথা? আমি এটা দিতে রাজি আছি। ঠিক তো? কাগজ কলম এনেছে, সই টই নিয়েছে, ছেড়ে দিয়েছে, পরদিন সকালে কোর্টে দিয়েছে। দেখেন হোয়াট আ বয়, সে ওইখানে দাঁড়িয়ে ইয়ের সামনে কোর্টের সামনে গিয়ে বলেছে, মাননীয় বিচারক আমার একটু কথা যে শোনেন, এই পুরো স্টেটমেন্টটা এইরকম একটা পরিস্থিতি আমার থেকে নেওয়া হয়েছে। বিশ্বাস করবেন আপনি, উনি বলছে, ওই যে বিচারক সে বলছে, ওই র্যাবের আর ওদের থেকে বেটা কারে নিয়ে আসছি সেখানে, যা নিয়ে যা, ফালতু একটা লোক নিয়ে আসছে ওইখানে, তাকে পাঠিয়ে দিল, কোনো জাজমেন্ট নেই, কিচ্ছু নেই, তারপরে বেঁচে আছে। আসলে শেষ করতে হচ্ছে, দেখেছি এরকম মানে অনেক লম্বা সময় ধরে যদি আমরা এই চেষ্টা করতে পারতাম তাহলে আমরা আসলে তৃপ্ত হতে পারতাম। নিশ্চয়ই আমরা পরে আবার এটি নিয়ে দীর্ঘ কোনো একটা সম্পাদকীয় করব। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।